আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, কেমন আছো তোমরা? আমরা আসলে কেউ ভালো নেই। পুরো পৃথিবী আজকে স্তম্ভিত মহামারীর কারণে। আমরাও তার ব্যতিক্রম নই। বাংলাদেশেও আজকে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলেই নিশ্চয়ই ঘরে অবস্থান করছো, পাশাপাশি নিজেদের স্বাস্থ্য সচেতনতা, পরিবারের প্রতি খেয়াল রাখবে। বাংলাদেশ সরকারের ঘোষণা অনুযায়ী আমাদের স্কুল আগামী সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকার সম্ভাবনা আছে, যার কারণে আজকে একটা পরীক্ষামূলক ক্লাস আমরা আয়োজন করতে যাচ্ছি। ক্লাসটি করার পরে তোমরা তোমাদের মতামতগুলো দিবে যে এইভাবে আমরা ক্লাস নিতে পারবো কিনা। এই ক্লাসটি শুধু আমাদের ইবনে তাসলিমা নার্সারি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের জন্যই করা হচ্ছে, সকলের জন্য উন্মুক্ত নয়। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে সংযোজন বিক্রিয়া। এটি অষ্টম শ্রেণীর সাধারণ বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায়ের একটি বিষয়। আমরা জানি সংযোজন বিক্রিয়া। আমরা যখন সর্বশেষ ক্লাস নিয়েছি অষ্টম অধ্যায়ের রাসায়নিক বিক্রিয়ার অধ্যায় পড়াচ্ছিলাম, সেখানে সংযোজন বিক্রিয়াতেই আমরা আমাদের ক্লাসটুকু শেষ করতে পারিনি, অবস্থায় রেখে আমাদের স্কুল বন্ধ ঘোষণা হয়েছে। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা সংযোজন বিক্রিয়া সম্পর্কে জানব, রাসায়নিক বিক্রিয়ার অষ্টম অধ্যায়। তো শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আমরা এরই মধ্যে পরমাণু গঠন পড়াতে গিয়ে 20টি মৌলের নাম পড়িয়েছি, তাদের ইলেকট্রন বিন্যাস পড়িয়েছি, কিভাবে যোজনী নির্ণয় করতে হয় সেগুলো পড়িয়েছি, এবং এই অধ্যায় শিখতে গিয়ে প্রয়োজনীয় যা আছে সকল কিছু আমরা ষষ্ঠ অধ্যায় অর্থাৎ পরমাণু গঠন শিখেছি। তো এখানে সংযোজন বিক্রিয়ার অংশগুলো শিখতে গেলে আমাদের যা যা প্রয়োজন বা আমরা যে প্রশ্নগুলো পড়ব সেগুলো আমরা ছোট করে বোর্ডে তুলে দিয়েছি। তোমরা এক নজরে প্রশ্নগুলো একটু দেখে নাও। এখানে খেয়াল করো, প্রয়োজনীয় প্রশ্ন যে বিষয়গুলো আমাদের জানতে হবে বা উপরে রসায়ন বিজ্ঞান পড়তে গেলে 9, 10 বা 11 শ্রেণীতে আমাদের রসায়ন বিজ্ঞান পড়তে গেলে এই বিষয়গুলো অত্যন্ত দরকার হবে। তার মধ্যে কিছু প্রশ্ন আমি এখানে উঠানোর চেষ্টা করেছি, তোমরা একটু দেখো। 1 নম্বর প্রশ্ন হচ্ছে বিক্রিয়ক কাকে বলে? রাসায়নিক বিক্রিয়া জানতে হলে আমাদের বিক্রিয়ক সম্পর্কে জানতে হবে। এবং 2 নম্বর প্রশ্ন হচ্ছে উৎপাদ কাকে বলে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি, সংযোজন বিক্রিয়া কাকে বলে, আমরা এই প্রশ্নটি শিখব। এরপরে 4 নম্বর প্রশ্ন আমরা কিছু প্রশ্ন দিয়েছি যে এই বিক্রিয়াগুলো কেন সংযোজন বিক্রিয়া, আমরা এই সম্পর্কে জানবো যে এগুলো কেন সংযোজন বিক্রিয়া। 5 নম্বর একটা প্রশ্ন তুলেছি সংশ্লেষণ বিক্রিয়া। সংযোজন বিক্রিয়া এবং সংশ্লেষণ বিক্রিয়া এগুলো নিয়ে প্রশ্ন আসে, আমরা এগুলো খুব ভালো করে জানবো। এরপরে আরেকটা প্রশ্ন 6 নম্বর আছে সকল সংশ্লেষণ বিক্রিয়া সংযোজন বিক্রিয়া, কিন্তু সকল সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া নয়। এই প্রশ্নটা জানবে, এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে আরো কিছু প্রশ্ন আমরা তুলেছি। 7 নম্বর প্রশ্ন হচ্ছে নিম্নোক্ত বিক্রিয়াগুলো সংশ্লেষণ বিক্রিয়া ব্যাখ্যা করো। এরপর 8 নম্বর আরো কিছু প্রশ্ন তুলেছি। এরপর 9, 10, 11, 12, 13 আমরা এই ছোট ছোট প্রশ্নগুলো শিখবো, যেগুলো অবজেক্টিভ আকারে আমাদের অত্যন্ত দরকার হবে। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমেই আলোচনা করতে চাচ্ছি বিক্রিয়ক কাকে বলে। তোমরা জানো রাসায়নিক বিক্রিয়া হচ্ছে এমন একটি প্রসেস যার মাধ্যমে নতুন নতুন যৌগ সৃষ্টি হয়। তো নতুন নতুন যৌগগুলো কিভাবে সৃষ্টি হয় আমরা একটা রাসায়নিক বিক্রিয়া এখানে তোমাদের জন্য তুলে ধরছি। তোমরা ইতিমধ্যে এই সংকেতটা সম্পর্কে, প্রতীকটা সম্পর্কে জেনেছো। এটা কিসের প্রতীক বলতে পারবে? অবশ্যই এটি হচ্ছে সোডিয়ামের প্রতীক। আমরা সোডিয়ামের সাথে যদি ক্লোরিনের বিক্রিয়া করাই, এটা যে ক্লোরিন, তোমরা কি ভুলে গিয়েছো? এটি হচ্ছে ক্লোরিন। তো সোডিয়ামের সাথে যদি আমরা ক্লোরিনের বিক্রিয়া করাই, সেক্ষেত্রে কি পাবো বলো তো? কি পাবো? আমরা এখানে খাবার লবণ পাবো। খাবার লবণের সংকেত কি পড়ে আছে তোমাদের? খাবার লবণের সংকেত হচ্ছে NaCl অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড। তো এই বিক্রিয়া থেকে আমরা যদি বিক্রিয়ক এবং উৎপাদকে চিহ্নিত করতে যাই, তাহলে আমরা খেয়াল করবো, আমাদের দেখো একটা অ্যারো আছে এখানে। অ্যারোটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা। অ্যারোর দুই দিকে দুইটা অংশ, একটি হচ্ছে অ্যারো ডান দিকের অংশ
আর একটি হচ্ছে অ্যারোর বাম দিকের অংশ। তো ডান দিকের অংশ বাম দিকের অংশ দিয়ে কি বোঝানো হচ্ছে একটু খেয়াল করো। বাম দিকে যে অংশগুলো আছে সেগুলো হচ্ছে এখানে বিভিন্ন মৌল থাকতে পারে এবং যৌগ থাকতে পারে। তো এখানে আমরা খেয়াল করছি সোডিয়াম আছে, সোডিয়ামের সাথে বিক্রিয়া করছে ক্লোরিন, অর্থাৎ সোডিয়াম এবং ক্লোরিন এই দুটি পরস্পর যুক্ত হচ্ছে, যুক্ত হয়ে এখানে তৈরি করছে সোডিয়াম ক্লোরাইড। তাহলে এর বাম দিকে যে অংশগুলো থাকে তারা পরস্পরের সাথে যুক্ত হয়, আর বাম দিকে যে অংশটুকু থাকে অর্থাৎ যারা যুক্ত হয় পরস্পরের সাথে যুক্ত হয় এই বাম দিকের অংশকে আমরা বিক্রিয়ক বলে থাকি। তাহলে তোমরা বুঝতে পারছো বাম দিকের অংশটুকুর নাম কি? এটি হচ্ছে আমাদের বিক্রিয়ক, এটি হচ্ছে আমাদের বিক্রিয়ক। আর এই বিক্রিয়কগুলো পরস্পরের সাথে যুক্ত হয়ে এরোর ডান দিকে যে জিনিসটি তৈরি করবে সেটা হবে কি? সেটা হবে আমাদের উৎপাদ, সেটি হবে আমাদের উৎপাদ। আমরা আশা করছি তোমরা একটা রাসায়নিক বিক্রিয়া থেকে বিক্রিয়ক এবং উৎপাদগুলোকে চিহ্নিত করতে পারবে। আসলে আমরা এখানে একটু খেয়াল করি, এখানে আমাদের মোট 6টা বিক্রিয়া আছে। তোমরা কি বলতে পারবে যে এই 6টা বিক্রিয়ার কোন অংশে বিক্রিয়কগুলো আছে? অবশ্যই বলতে পারার কথা। তারপর আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই অ্যারোগুলোকে তোমরা লক্ষ্য করো, এই অ্যারোগুলোর বাম দিকে যে অংশ আছে অর্থাৎ প্রথম বিক্রিয়া আছে, দেখো তোমরা আয়রন এবং সালফার। এখানে আয়রন এবং সালফার হচ্ছে বিক্রিয়ক। দ্বিতীয় বিক্রিয়া জিঙ্ক এবং সালফার, এরা হচ্ছে বিক্রিয়ক, অর্থাৎ এরোর বাম দিকে যারা যারা আছে সকলেই হচ্ছে বিক্রিয়ক। আমরা এই লেকচারটা শুরু করার আগে ক্লাসে তোমাদেরকে অনেকগুলো যৌগের নাম দিয়েছিলাম, খেয়াল করে দেখো। প্রত্যেকটা যৌগের নাম তোমাদের জানা থাকার কথা। যদি তোমরা ভুলে যাও অবশ্যই আজকে একটু চেক করে নিবা, যাতে যৌগগুলোর নাম অবশ্যই তোমাকে জানা থাকতে হবে। এবং এই বিক্রিয়াগুলোর ডান দিকের অংশগুলো দেখো, ডান দিকের অংশ হচ্ছে উৎপাদ। ক্লিয়ার সবাই? আচ্ছা, ধরে নিচ্ছি আমরা বিক্রিয়ক এবং উৎপাদকে চিহ্নিত করতে পারবো এবং এগুলো আমরা দেখে চিনব। এখন আসুন সংযোজন বিক্রিয়া কাকে বলে। আমরা 3 নম্বর প্রশ্নটি শিখব, সংযোজন বিক্রিয়া কাকে বলে। সংযোজন বিক্রিয়া হচ্ছে ওই রাসায়নিক বিক্রিয়া যেই রাসায়নিক বিক্রিয়ার একাধিক মৌল একাধিক মৌল অথবা একাধিক যৌগ পরস্পরের সাথে যুক্ত হবে। কি বললাম? আবার বলছি কথাটা। সংযোজন বিক্রিয়া হচ্ছে ওই রাসায়নিক বিক্রিয়া যে রাসায়নিক বিক্রিয়ায় একাধিক মৌল হতে পারে সোডিয়াম, হতে পারে ক্লোরিন, হতে পারে অন্য কিছু, অথবা একাধিক যৌগ পরস্পরের সাথে যুক্ত হবে এবং একটি নতুন যৌগ সৃষ্টি করবে। তাহলে কি বললাম? আবার বলছি কথাটা, যে রাসায়নিক বিক্রিয়ায় একাধিক মৌল অথবা একাধিক যৌগ পরস্পরের সাথে যুক্ত হয়ে নতুন একটি বস্তু বা যৌগ সৃষ্টি করবে, ওই রাসায়নিক বিক্রিয়াকে আমরা বলবো সংযোজন বিক্রিয়া। আসলে একটি উদাহরণ, আমরা প্রথম যে রিঅ্যাকশনটা তুলেছিলাম বা বিক্রিয়াটা তুলেছিলাম সেটা একটু আবার তুলে নিই। মনে আছে এটা কিসের প্রতীক? একটু আগে দেখিয়েছি, এটা হচ্ছে সোডিয়ামের প্রতীক। এটা কিসের প্রতীক? এটা হচ্ছে ক্লোরিন। ক্লোরিনের এটি ঠিক প্রতীক না, এটি হচ্ছে সংকেত। তাহলে কি তৈরি করবে? তৈরি করবে খাবার লবণ বা সোডিয়াম ক্লোরাইড। অবশ্যই তোমরা বুঝতে পারছো যেহেতু একটি রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক আছে এবং উৎপাদ আছে, এটি একটি রাসায়নিক বিক্রিয়া। এই অধ্যায়ের শুরুর দিকের আলোচনায় আমরা একটি রাসায়নিক বিক্রিয়া নিয়ে কথা বলেছি, সেখানে কি কি থাকে তা নিয়ে কথা বলেছি। তাহলে অবশ্যই এটি একটি রাসায়নিক বিক্রিয়া। আচ্ছা, এটি যদি একটি রাসায়নিক বিক্রিয়া হয়, তোমাদের বইতে রাসায়নিক বিক্রিয়া, তোমাদের এইচের বইতে রাসায়নিক বিক্রিয়াকে 4টি প্রকারে দেখানো হয়েছে। কয়টি প্রকারে? 4 প্রকারে দেখানো হয়েছে। তার মধ্যে 1 নম্বর প্রকার হচ্ছে সংযোজন বিক্রিয়া, যেটা আমরা আজকে আলোচনা করছি। আর একটা প্রকার হচ্ছে বিয়োজন বিক্রিয়া, যেটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব।
আর একটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া আর দহন বিক্রিয়া। এই বিক্রিয়ার ক্লাসিফিকেশন গুলো তোমরা 9 এ উঠলে অনেক ভালো করে শিখতে পারবে। যদি সময় থাকে আমরা এখানেও বেশ কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমরা কনফার্ম হলাম বা আমরা বুঝতে পেরেছি এটি একটি রাসায়নিক বিক্রিয়া। এখন এই রাসায়নিক বিক্রিয়াটি কি সংযোজন বিক্রিয়ার মধ্যে পড়ে? পড়লে কেন পড়ে একটু দেখো, আমরা সেটা আলোচনা করছি। আমরা জানি এটা হচ্ছে বিক্রিয়ক, ঠিক? এটা কি বিক্রিয়ক, আর এটা কি উৎপাদ। আচ্ছা, বিক্রিয়কে তোমরা একটু খেয়াল করো, সোডিয়াম এবং ক্লোরিন, কি বললাম? সোডিয়াম এবং ক্লোরিন পরস্পরের সাথে যুক্ত হয়েছে, বুঝতে পেরেছো তোমরা? পরস্পরের সাথে যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড তৈরি করেছে। তো এটা একটি সংযোজন বিক্রিয়া হবে, কারণ এরা যুক্ত এটা তৈরি করেছে। তো শিক্ষার্থীরা সংযোজন বিক্রিয়া চেনার জন্য তোমাদের একটা শর্টকাট ফর্মুলা বলছি, এটা একটু মনে রাখার চেষ্টা করবে। যদি কোনো রাসায়নিক বিক্রিয়ায় অ্যারোর বাম দিকে অর্থাৎ বিক্রিয়কগুলো হবে একই অধিক, দুটি হতে পারে, তিনটিও হতে পারে, সাধারণত দুটি থাকে। বিক্রিয়ক যদি দুটি থাকে অর্থাৎ দুইটা থাকে, আর অ্যারোর ডান দিকে অর্থাৎ উৎপাদ যদি একটা থাকে, তাহলে তোমরা বুঝবা যে বিক্রিয়কগুলো যুক্ত হয়ে নতুন একটি যৌগ তৈরি করেছে। যেমন ধরো এখানে বিক্রিয়ক আছে কয়টি? দুইটি। এখানে উৎপাদ আছে কয়টি? একটি। যদি তো তোমরা যে বিষয়টি লক্ষ্য করছো সেটা হচ্ছে বিক্রিয়ক পদার্থ যদি হয় দুইটি এবং উৎপাদ পদার্থ যদি হয় একটি, তখন অবশ্যই ওই রাসায়নিক বিক্রিয়াটি হবে সংযোজন বিক্রিয়া। তবে যখন আমরা আবার বিয়োজন বিক্রিয়াটি করব তখন মনে রাখবে অবশ্যই বিক্রিয়ক হবে একটি, বিয়োজন বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ক হবে একটি, উৎপাদ হবে দুইটি। যেমন এই বিক্রিয়াটিকে যদি আমরা একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি, NaCl এটাকে যদি আমরা চাপ দিই তাহলে Na+Cl2, এটাকে যদি আমরা ভেঙে ফেলি রাসায়নিক প্রক্রিয়া, তাহলে আমরা সোডিয়াম এবং ক্লোরিন পাবো। তো খেয়াল করো এখানে বিক্রিয়ক অবশ্যই মনে রাখতে হবে অ্যারোর বাম দিকে যে অংশটি আছে সেটি বিক্রিয়ক। এখানে একটি আছে যেটা এটি বিক্রিয়ক হবে না এরকম না, এটি বিক্রিয়ক। তাহলে অ্যারোর বামে যে আছে বিক্রিয়ক, খেয়াল করো বিক্রিয়ক হচ্ছে একটি এবং উৎপাদ হচ্ছে দুইটি, তাহলে এটি হচ্ছে একটি বিয়োজন বিক্রিয়া। তো সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে বিক্রিয়ক থাকবে দুটি, উৎপাদ থাকবে একটি, সংযোজন বিক্রিয়া। বিয়োজন বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ক থাকবে একটি, উৎপাদ থাকবে দুটি, এটি একটি বিয়োজন বিক্রিয়া। তাহলে তোমরা কি বুঝতে পেরেছো আমরা কিভাবে বিয়োজন বিক্রিয়া চিনব? আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে কিভাবে বিয়োজন বিক্রিয়া আমরা চিনতে পারবো বা বিয়োজন বিক্রিয়া কিভাবে সংগঠিত হয়। তো দেখো 4 নম্বর প্রশ্নে আমরা কিছু এক্সাম্পল নিয়েছি, উদাহরণ নিয়েছি বিক্রিয়ার, যে এগুলো কি ধরনের বিক্রিয়া। আসলে আমরা প্রথম বিক্রিয়াটি তুলি। এখানে প্রথম বিক্রিয়া আছে আয়রন যোগ হচ্ছে সালফার, তৈরি হয়েছে আয়রন সালফাইড। কি কি বিক্রিয়া করেছে আবার একটু বলো? আয়রন যোগ হচ্ছে সালফার, আয়রন সালফার বিক্রিয়া করে আয়রন সালফাইড উৎপন্ন করেছে। তো এখানে তোমরা কি বলতে পারবে যে কি ধরনের বিক্রিয়া? এতটুকু আলোচনার পরে এটা বলা যাবে কি ধরনের বিক্রিয়া? তোমরা একটু খেয়াল করো, এটা হচ্ছে একটা অ্যারো, অ্যারোর বাম দিকের অংশগুলো হচ্ছে বিক্রিয়ক, ডান দিকের অংশগুলো হচ্ছে উৎপাদ। বিক্রিয়ক কয়টি? বিক্রিয়ক হচ্ছে একটি। উৎপাদ কয়টি? বিক্রিয়ক হচ্ছে দুইটি, উৎপাদ হচ্ছে একটি। তাহলে এটা কি বিক্রিয়া হতে পারে? অবশ্যই সংযোজন বিক্রিয়া। কেন সংযোজন? আয়রন এবং সালফার পরস্পরের সাথে বিক্রিয়া করেছে, উৎপন্ন করেছে আয়রন সালফাইড। তাহলে এটি কি বিক্রিয়া হবে? অবশ্যই সংযোজন বিক্রিয়া হবে। তো এরকম একটা প্রশ্ন যদি তোমাদের আসে তাহলে তোমরা এইভাবে বলতে পারো যে উদ্দীপকে উল্লেখিত বিক্রিয়াটি একটি সংযোজন বিক্রিয়া।
কেননা এখানে আয়রন সালফারের সাথে বিক্রিয়া করে নতুন পদার্থ আয়রন সালফাইড উৎপন্ন করেছে, এখানে এটি একটি সংযোজন বিক্রিয়া। একইভাবে তোমরা যদি 2 নম্বর প্রশ্ন, 3 নম্বর বিক্রিয়া, 4 নম্বর বিক্রিয়া, 5, 6 এই বিক্রিয়াগুলো যদি তোমরা দেখো তাহলে দেখবা সবগুলোরই বিক্রিয়া হচ্ছে দুটি উৎপাদ একটি, সুতরাং সবগুলো বিক্রিয়া হচ্ছে সংযোজন বিক্রিয়া। তবে আমি 3 নম্বর বিক্রিয়াটা একটু তুলে দেখাচ্ছি তোমাদের। এই বিক্রিয়াটা গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া। তোমরা কি যৌগগুলোর নাম বলতে পারবে? অবশ্যই শিখিয়েছি আমি। বলো তো এর নাম কি? এর নাম হচ্ছে অ্যামোনিয়া, এটার নাম হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে এখানে অ্যামোনিয়া হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করছে। আমি আবার বলছি, অ্যামোনিয়া হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করছে, উৎপন্ন করছে অ্যামোনিয়াম ক্লোরাইড। তো এখন যদি তোমাদেরকে বিক্রিয়ার প্রকারভেদের মধ্যে এটাকে বলি যে কোন ধরনের বিক্রিয়া, তো তোমাদের উত্তরটা কি হওয়া উচিত বলো তো? এটা হচ্ছে আমাদের অ্যারো। অ্যারোর বাম দিকে যারা থাকে তারা বিক্রিয়ক, এখানে 2টি বিক্রিয়ক আছে, এখানে 2টি বিক্রিয়ক আছে, কিন্তু উৎপাদ হচ্ছে একটি। অতএব এটি কি বিক্রিয়া হবে? সংযোজন বিক্রিয়া। এখন একটা প্রশ্ন আছে, 1 এবং 3 নম্বর বিক্রিয়া একটা পার্থক্য আছে। তোমরা কি দেখতে পাচ্ছ পার্থক্যটা কি? 1 নম্বর যে বিক্রিয়া ছিল সেটা 2টা মৌলের সমন্বয়ে একটি যৌগ তৈরি হয়েছে, এটিও একটি সংযোজন বিক্রিয়া। কিন্তু 3 নম্বর বিক্রিয়া দেখো, 2টা যৌগ পরস্পরের সাথে বিক্রিয়া করেছে, তৈরি করেছে একটি নতুন যৌগ। তাহলে এটিও কিন্তু একটি সংযোজন বিক্রিয়া। বাট এই সংযোজন বিক্রিয়ার মধ্যে একটু পার্থক্য আছে। কি পার্থক্য আছে? এটি শুধুই মাত্র সংযোজন বিক্রিয়া, কিন্তু এটি একই সাথে সংযোজন এবং সংশ্লেষণ বিক্রিয়া। এখন প্রশ্ন হতে পারে যে সংশ্লেষণ বিক্রিয়াটি কি? সংশ্লেষণ বিক্রিয়াটি হচ্ছে ওই সংযোজন বিক্রিয়া যে সংযোজন বিক্রিয়াকে আমরা যে যৌগটাকে তৈরি করতে পারবো এর উপাদান মৌল থেকে। খেয়াল করে দেখো, এটা সংশ্লেষণ বিক্রিয়া হওয়ার কারণটা কি একটু দেখো। এখানে যৌগের দিকে একটু দেখো, উৎপন্ন যৌগটা হচ্ছে আয়রন সালফাইড, যেখানে আয়রন আছে আর সালফার আছে, ঠিক তো? আর এখানে উৎপন্ন যৌগটার দিকে তাকাও, নাইট্রোজেন আছে, হাইড্রোজেন আছে, ক্লোরিন আছে। এই যৌগের মধ্যে আছে 3টি মৌল আর এই যৌগের মধ্যে আছে 2টি মৌল। তো এই যৌগটি তৈরি হয়েছে যে 2টি মৌল সেই উপাদান মৌলের সরাসরি সংযোগে। দেখো, সালফার এবং আয়রন বিক্রিয়া করে আয়রন সালফাইড তৈরি করেছে, কিন্তু এখানে যে অ্যামোনিয়াম ক্লোরাইডটা তৈরি হয়েছে, এই অ্যামোনিয়াম ক্লোরাইডটা নাইট্রোজেন, হাইড্রোজেন এবং ক্লোরিনের সরাসরি সংযোগে তৈরি হয় নাই, তৈরি হয়েছে 2টি ভিন্ন যৌগ থেকে। সংশ্লেষণ বিক্রিয়া হবে ওই বিক্রিয়া যে যৌগটা তার উপাদান মৌলের সরাসরি সংযোগে তৈরি হয়, সেটা হচ্ছে সংশ্লেষণ বিক্রিয়া। এখানে আয়রন এবং সালফারের সরাসরি যুক্ত হয়ে আয়রন সালফাইড তৈরি করলেও অ্যামোনিয়াম ক্লোরাইড কিন্তু নাইট্রোজেন, হাইড্রোজেন এবং ক্লোরিন এই 3টির সংযোগের ফলে সৃষ্টি হয়নি, এটি ভিন্ন 2টি যৌগ থেকে তৈরি হয়েছে। তাহলে এটাকে আমরা সংশ্লেষণ বিক্রিয়া বলতে পারবো না। কেন পারবো না? কারণ হচ্ছে নাইট্রোজেন, হাইড্রোজেন, ক্লোরিন থেকে এটি সৃষ্টি হয়নি। এটি যদি এইভাবে সৃষ্টি হতো, নাইট্রোজেন যোগ হাইড্রোজেন যোগ ক্লোরিন অ্যামোনিয়াম ক্লোরাইড, তাহলে এটি সংযোজন বিক্রিয়া হতো, বাট এটা কখনোই সম্ভব নয়। তাহলে এটা যেহেতু সম্ভব নয়, এইভাবে যেহেতু সৃষ্টি হওয়া সম্ভব নয়, সুতরাং এটি যে প্রক্রিয়া সৃষ্টি হয়েছে 2টি যৌগ থেকে সেটি কখনোই সংশ্লেষণ প্রক্রিয়া নয়। সংশ্লেষণ হতে হলে উপাদান মৌল থেকে সৃষ্টি হতে হবে। তাহলে এটি সংযোজন বিক্রিয়া কিন্তু সংশ্লেষণ নয়, বাট এটি সংযোজন বিক্রিয়া তো বটেই, পাশাপাশি এটি একটি সংশ্লেষণ বিক্রিয়া। তো শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো যে সংশ্লেষণ বিক্রিয়া কখন হবে
আর সংযোজন কখন হবে? একটি সংযোজন বিক্রিয়া তখনই সংশ্লেষণ হবে যখন যৌগটি তার উপাদান মৌল থেকে সৃষ্টি হবে। তাহলে এটা একটি সংশ্লেষণ এবং সংযোজন, ক্লিয়ার তোমরা? আর এটি একটি শুধুমাত্র সংযোজন, সংশ্লেষণ নয়। তো এইভাবে 1 2 3 4 5 6টি বিক্রিয়া আছে, প্রত্যেকটা বিক্রিয়া এখানে সংযোজন। তোমরা এগুলো বাসায় একটু পড়ে নিবে, পাশাপাশি নোট করে ফেলবে। অবশ্যই একটি কমপ্লিট নোট তোমাদের কাছে আমি দেখতে চাই। 5 নম্বর প্রশ্নটা একটু খেয়াল করো, সংশ্লেষণ বিক্রিয়া কাকে বলে? একটু আগে আমরা বলেছি সংশ্লেষণ বিক্রিয়াটি দেখিয়েছি, যে রাসায়নিক বিক্রিয়া তার উপাদান মৌল থেকে, যে রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন যৌগটি তার উপাদান মৌল থেকে সৃষ্টি হয়, ওই রাসায়নিক বিক্রিয়াকে সংশ্লেষণ বিক্রিয়া বলে। 6 নম্বর প্রশ্ন দেখো, সকল সংশ্লেষণ বিক্রিয়া সংযোজন বিক্রিয়া, কিন্তু সকল সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ নয়। আমরা এই দুটি বিক্রিয়ার মাধ্যমে এই বিষয়টি আবার একটু ক্লিয়ার হই। সকল সংশ্লেষণ বিক্রিয়া সংযোজন বিক্রিয়া, কিন্তু সকল সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ নয়। এটি একই সাথে দুটি বিক্রিয়া, সংযোজন প্লাস সংশ্লেষণ, আর এটি সংযোজন, সংশ্লেষণ নয়। এটি একটু খেয়াল করো, এটা সংশ্লেষণ এবং সংযোজন, কিন্তু এটি শুধু সংযোজন, সংশ্লেষণ নয়। তো এটি কেন সংশ্লেষণ নয়? নিশ্চিত আমরা বুঝতে পেরেছি, একটু আগে আলোচনা করেছি, নাইট্রোজেন, হাইড্রোজেন, ক্লোরিন এই তিনটিকে যুক্ত করার ফলে অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি হয়নি, তাই এটি সংশ্লেষণ নয়। কিন্তু যেহেতু এখানে বিক্রিয়ক হচ্ছে দুইটি, উৎপাদ হচ্ছে একটি, অবশ্যই এটি সংযোজন বিক্রিয়া। তাহলে এই সংযোজন বিক্রিয়াটি সংশ্লেষণ হতে পারে না। এ থেকে আমরা বুঝতে পারছি যে সকল সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ নয়। কিন্তু পাশাপাশি এই বিক্রিয়াটি একটু খেয়াল করুন। প্রথমত এখানে অ্যারোর বাম দিকে দুটি পদার্থ আছে, দুটি মৌল আছে, এই জন্য বিক্রিয়ক দুটি, উৎপাদ একটি। সুতরাং এটি কি বিক্রিয়া? এটি একটি সংযোজন বিক্রিয়া। পাশাপাশি যদি তোমরা খেয়াল করো যে এই যৌগ যেটি তৈরি হয়েছে সেটার উপাদান মৌল থেকেই এই যৌগটি সৃষ্টি হয়েছে। যেমন এটা আয়রন সালফাইড, আয়রন এবং সালফারের সরাসরি সংযোগে সৃষ্টি হয়েছে। এই কারণে এটি প্রথম হচ্ছে সংযোজন বিক্রিয়া, পরবর্তীতে এটি একটি সংশ্লেষণ বিক্রিয়া। সংশ্লেষণ বিক্রিয়া হতে হলে অবশ্যই আগে কি হতে হবে? তাকে সংযোজন হতে হবে। তবে সকল সংশ্লেষণ বিক্রিয়া অবশ্যই আগে সংযোজন বিক্রিয়া। কথাটা ক্লিয়ার? আবার বলছি, সকল সংশ্লেষণ, যেমন এটি সংশ্লেষণ অবশ্যই, কিন্তু তার আগে এটি একটি সংযোজন বিক্রিয়া। তাহলে এটি একই সাথে সংশ্লেষণ, একই সাথে সংযোজন। আমরা বলতে পারি সংশ্লেষণ বিক্রিয়া অবশ্যই কি হবে? সংযোজন হবে। কিন্তু সকল সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ হতে পারে না। তোমরা কি বুঝতে পেরেছো? আচ্ছা, যদি বুঝে থাকো তাহলে আমাকে এখানে একটা উত্তর দাও। 7 নম্বর প্রশ্নটা দেখো, আয়রন যোগ সালফার, আয়রন সালফাইড তৈরি করেছে, এটা সংশ্লেষণ বিক্রিয়া কি হতে পারে? এরপরে 2 নম্বর দেখো, জিঙ্ক প্লাস সালফার, জিঙ্ক সালফাইড, এটিও কি সংশ্লেষণ বিক্রিয়া হতে পারে? কি হবে তোমাদের উত্তর? তোমাদের উত্তর হবে হ্যাঁ, এই দুটি সংশ্লেষণ বিক্রিয়া হতে পারে। প্রথমত হচ্ছে এই দুইটা সংযোজন বিক্রিয়া। কেন? কারণ দুটি বিক্রিয়ক আছে, একটি উৎপাদ আছে। তাহলে এটি প্রথমত হচ্ছে সংযোজন বিক্রিয়া। পরবর্তীতে দেখা যাচ্ছে যে আয়রন এবং সালফার এর উপাদান মৌল থেকে সৃষ্টি হয়েছে, জিঙ্ক সালফাইডের, জিঙ্ক এবং সালফার উপাদান মৌল থেকে সৃষ্টি হয়েছে। অতএব এই দুটি সংশ্লেষণ বিক্রিয়া এবং সংযোজন। পরবর্তী 8 নম্বর প্রশ্ন দেখো, অ্যামোনিয়াম ক্লোরাইড হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, অ্যামোনিয়াম হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করেছে। ক্যালসিয়াম অক্সাইড কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেট তৈরি করেছে। এই বিক্রিয়া দুটিকে যদি প্রশ্ন করা হয় এই দুটি কি সংযোজন বিক্রিয়া? উত্তর হবে হ্যাঁ, সংযোজন বিক্রিয়া, কারণ বিক্রিয়ক দুটি, উৎপাদ হচ্ছে একটি। এখন যদি প্রশ্ন করা হয় এটা কি সংশ্লেষণ? অবশ্যই তোমাদের উত্তর
করতে হবে। এইটুকু হচ্ছে তোমাদের জন্য বাড়ির কাজ, যে এটি কি বিক্রিয়া, সংযোজন বিক্রিয়া না সংশ্লেষণ বিক্রিয়া। এরপর আমাদের ছোট ছোট কিছু প্রশ্ন আসে অবজেক্টিভের মতো। আয়রন সালফেটের বর্ণ কিরূপ, সালফারের বর্ণ কিরূপ, নিশাদলের সংকেত, চুনা পাথরের সংকেত, জিঙ্ক ব্লেন্ডের সংকেত। দেখো এখানে কিছু যৌগ আসছে যেগুলো তোমাদেরকে অবজেক্টিভ রূপে আসতে পারে সংকেত আকারে, এবং তাদের বর্ণ আসতে পারে। আর কিছু আছে তোমাদের এই যৌগগুলোর নাম জানা থাকতে হবে অবশ্যই 9-এ 10-এ এবং কলেজে উঠলে। 9, 10 এবং কলেজে উঠলে তোমাদের এই যৌগগুলোর অনেক দরকার হবে। তো আমাদের পরের প্রশ্ন দেখো, আয়রন সালফার এর সংকেত কি? আয়রন সালফার এর সংকেত হচ্ছে, আয়রন সালফারের সংকেত, এরপরে সালফারের সংকেত, সালফারের বর্ণ, এরপর নিশাদলের সংকেত, চুনা পাথরের সংকেত, জিঙ্ক ব্লেন্ডের সংকেত। বাইরের কাছে দিয়ে একটু বইতে খুঁজতেই পাবেন, একটু বাসায় পড়াশোনা করার জন্য আমি এই কয়টা প্রশ্ন আমাদের বাইরের কাছে দিয়ে দিচ্ছি। এটা বইতে পাবে না, এটা 9-এর বইতে আছে। জিঙ্ক ব্লেন্ড, জিঙ্ক ব্লেন্ড হচ্ছে জিঙ্ক সালফাইড, এটি আমরা নবম দশমে গেলে পাবো। আমি এখানে দিয়ে রাখলাম, অবজেক্টিভ আকারে এটা আসতে পারে। জিঙ্ক ব্লেন্ডের সংকেত হচ্ছে জিঙ্ক সালফাইড। নিশাদল চুনা পাথর, নিশাদলের সংকেত হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, চুনা পাথর হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। এখানে আলোচনা হয়েছে প্রশ্নগুলো। বাকি দুটো বর্ণ তোমরা একটু বাসায় দেখে নিবে। অবশ্যই নেক্সট ক্লাসে আমরা এই বাড়ি পড়াগুলো তোমাদের কাছ থেকে আশা করব যে তোমরা এগুলো কমপ্লিট করেছো। শিক্ষার্থীবৃন্দ অবশ্যই বাসায় থাকবে, কোনো অবস্থায় বাইরে বের হবে না। দেশ খুব সংকটের মধ্যে আছে, আমাদের জন্য দোয়া করবে, আমাদের স্কুলের জন্য দোয়া করবে, আমাদের স্কুলের সকল শিক্ষার্থীদের জন্য দোয়া করবে, আমার জন্য দোয়া করবে। তোমাদের এই ক্লাসটি যদি বুঝতে কোনো সমস্যা না হয়ে থাকে তাহলে অবশ্যই আমরা তোমাদের আরও অনেক লেকচার প্রোভাইড করব। আজকে পরীক্ষামূলকভাবে একটি ক্লাস দিলাম, আমি নিজেও একেবারেই প্রস্তুত ছিলাম না, অপ্রস্তুতির মধ্যে একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থাপন করলাম। তোমরা অবশ্যই ক্লাসটির কোথায় কোথায় বোঝনি সেই বিষয়গুলো আমাদেরকে জানাবে, আমরা সেগুলো নিয়ে নতুন করে একটা রুটিন প্রোভাইড করে তোমাদের সামনে উপস্থাপন করবো আশা করি। ধন্যবাদ, ভালো থাকবে সকলে, আসসালামু আলাইকুম।